আমি আমার ছেলে রিফাতকে বিয়ে করব গো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম। আমার বয়স ৪৫, কিন্তু দেখতে এখনও ৩০-এর মতো। আমার ছেলে রিফাত ১৮ বছরের। সে আমাকে গতকাল বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমার নিজের ছেলে আমাকে স্ত্রী হিসাবে চাইছে। কিন্তু এর পেছনে একটা কারণ আছে। ১০ বছর আগে রিফাতের বাবার মৃত্যুর পর আমার মাথায় চোট লেগেছিল। আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল আমি আর কখনো আমার অতীত মনে করতে পারব না। আমি রিফাতকে চিনতে পারিনি, আমার নিজের ছেলেকে। আমাদের আত্মীয়রা আমাকে নিয়ে না গিয়ে একটা আশ্রমে রেখে দিয়েছিল। ৮ বছর পর রিফাত আমাকে খুঁজে পেয়েছিল। সে আমাকে বাড়ি নিয়ে এসেছিল, কিন্তু আমাকে বলেনি যে সে আমার ছেলে। সে বলেছিল সে আমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি তাকে বিশ্বাস করেছিলাম। তারপর আমরা দুজন একসাথে থাকতে শুরু করেছিলাম। আমি রিফাতকে ভালোবেসে ফেলেছিলাম। সে আমার চেয়ে অর্ধেক বয়সী, কিন্তু আমাদের মধ্যে প্রেম জন্ম নিয়েছিল। গতকাল রিফাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সাবরিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, সে বলেছিল। কিন্তু আজ সকালে আমার ভাঙা স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছে। আমি মনে করতে পারছি রিফাত আমার ছেলে। আমি তাকে জন্ম দিয়েছিলাম। আমি কি এখন তাকে বলবো যে আমি তার মা, নাকি তার প্রস্তাবে রাজি হয়ে যাব? আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। আমার চোখে জল, কপালে ভাঁজ। আমি কিভাবে এই পরিস্থিতিতে পড়লাম? একজন মা কি কখনো তার ছেলেকে নিয়ে এমন ভাবতে পারে? আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সেদিন সকালে যখন রিফাত ঘুমাচ্ছিল, আমি সিদ্ধান্ত নিলাম আমার পুরনো জিনিসপত্র খুঁজব। হয়তো তাতে আমার স্মৃতি ফিরে আসতে সাহায্য করবে। আমাদের বাড়ির অব্যবহৃত ছাদে একটা পুরনো ট্রাঙ্ক ছিল। রিফাত বলেছিল সেখানে আমার কিছু পুরনো জিনিস আছে। আমি ট্রাঙ্কটি খুলে দেখলাম। সেখানে কিছু ফটো অ্যালবাম, পুরনো ডায়েরি, চিঠি আর কিছু গহনা ছিল। আমি একটা ফটো অ্যালবাম খুললাম। প্রথম পাতায় আমি একটা ছবি দেখলাম। আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে হাসছি। ছবির পেছনে লেখা ছিল রিফাত ৩ মাস বয়স, ২০০৬। আমার হাত কাঁপতে শুরু করল। আর একটা ছবিতে দেখলাম একটা ছোট ছেলে। রিফাত আর আমি একসাথে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। ছবির পিছনে লেখা ছিল রিফাত ৭ বছর, সেন্ট মার্টিন, ২০০৩। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল আমার স্বামী রাকিব আর আমার ছেলে রিফাত, আমার জীবনের ২ আলো। আমি আরও পাতা উল্টাতে লাগলাম। সেখানে লেখা ছিল আমাদের পারিবারিক স্মৃতি, রিফাতের জন্মদিন, স্কুলে ভর্তি, প্রথম শব্দ উচ্চারণ, প্রথম পা ফেলা, সব কিছু। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম রিফাত আমার ছেলে। কিন্তু কেন সে আমাকে এই সত্য লুকিয়ে রেখেছে? কেন সে আমাকে বিয়ে করতে চাইছে? হঠাৎ আমি আরও কিছু জিনিস ট্রাঙ্কে খুঁজে পেলাম। একটা লাল রঙের খাম, তাতে কিছু মেডিকেল রিপোর্ট। আমি সেগুলো পড়তে শুরু করলাম। রিপোর্ট অনুসারে রিফাতকে খুব অল্প বয়সে একটা দুর্লভ হৃদরোগ ধরা পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন তার হার্ট ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হবে, নয়তো সে ১ বছরের বেশি বাঁচবে না। অন্য একটা রিপোর্টে দেখলাম তার রক্তের ধরন খুবই দুর্লভ এবং তার জন্য উপযুক্ত হার্ট ডোনার পাওয়া প্রায় অসম্ভব। একমাত্র যার হার্ট তার শরীর গ্রহণ করতে পারে সে হলো তার খুব কাছের রক্তের সম্পর্কের কেউ, যেমন বাবা মা বা সহোদর ভাই বোন। আমি আরও পড়তে থাকলাম। একটা চিঠিতে লেখা ছিল আমার স্বামী রাকিব, রিফাতের বাবা তার হার্ট দিতে রাজি হয়েছিলেন, কিন্তু তার মৃত্যু দুর্ঘটনায় হয়েছিল, তাই তার হার্ট ব্যবহার করা সম্ভব হয়নি। তারপর আমি নিজে ডোনার হতে চেয়েছিলাম, কিন্তু আমার মাথায় চোট লাগায় আমি স্মৃতিভ্রংশ হয়ে গিয়েছিলাম। ডাক্তাররা বলেছিলেন আমার শারীরিক অবস্থা তখন হার্ট ডোনেট করার জন্য উপযুক্ত ছিল না। আমি চিঠিগুলো আরও পড়তে থাকলাম।
আমাদের আত্মীয়রা আমাকে আশ্রমে রেখে দিয়ে রিফাতকে ভিন্ন এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। রিফাত বড় হতে হতে অসুস্থ হয়ে পড়ছিল। ডাক্তাররা বলেছিলেন তার আর বেশি দিন নেই। তখন সে একটা 6 বছরের কিশোর আমাকে খুঁজে বের করে। আমি আরও একটা চিঠি খুঁজে পেলাম, যেটা রিফাত নিজে লিখেছিল, কিন্তু কখনো পাঠায়নি। তাতে লেখা ছিল, মা, তুমি আমাকে চিনতে পারছ না? ডাক্তাররা বলেছেন তুমি হয়তো কখনোই পারবে না। আমি জানি আমার দিন ফুরিয়ে আসছে। ডাক্তাররা বলেছেন আমার হার্ট যে কোনো সময় থেমে যেতে পারে। আমি শুধু তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটাতে চাই। তোমাকে আমার আসল পরিচয় জানানোর সাহস পাচ্ছি না। যদি তুমি জানতে যে আমি তোমার ছেলে, তুমি আবার নিজেকে বিপদে ফেলতে পারতে আমাকে সাহায্য করার জন্য। আমি তা চাই না। আমি তোমাকে বলেছি আমি তোমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তুমি এখনও কত সুন্দর আছো। আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। এটাই আমার শেষ ইচ্ছা, তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটানো গো। আমি বুঝতে পারছিলাম রিফাত কেন আমার সাথে এত ভালো ব্যবহার করছিল, কেন সে আমাকে এত ভালোবাসা দিচ্ছিল। সে শুধু আমার সাথে তার শেষ সময়গুলো কাটাতে চেয়েছিল। কিন্তু এখন কেন সে আমাকে বিয়ে করতে চাইছে? আমি আরও খুঁজতে লাগলাম। আর একটা ফাইলে রিফাতের আরও মেডিকেল রিপোর্ট পেলাম। তাতে দেখা গেল 1 বছর আগে রিফাতকে আবার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় একজন ডাক্তার একটা নতুন গবেষণার কথা বলেছিলেন। গবেষণা অনুসারে যদি একজন ব্যক্তি তার জীবিত অবস্থায় কোনো নিকট আত্মীয়কে কিডনি ডোনেট করেন, তাহলে সেই আত্মীয়ের হৃৎপিণ্ড সেই ব্যক্তির শরীর গ্রহণ করার সম্ভাবনা বেড়ে যায়। এই গবেষণা অনুসারে যদি আমি রিফাতকে আমার একটি কিডনি দিই, তারপর যদি আমি মারা যাই স্বাভাবিক কারণে, তাহলে আমার হৃৎপিণ্ড রিফাতের শরীর অস্বীকার করবে না। এই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুসারে এর জন্য আমাদের বিবাহিত হতে হবে, যাতে আমার দেহ দান করা আইন সহজ হয়। এটা ছিল রিফাতের শেষ আশা। আমি শেষ চিঠিটি পড়লাম, যেটা রিফাত গতকাল লিখেছিল। প্রিয় সাবরিনা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি কারণ এটাই আমার বেঁচে থাকার একমাত্র উপায়। তুমি আমার জীবনের একমাত্র আশা। আমি জানি তুমি আমার মা। আমি তোমাকে কখনো বলিনি, কারণ আমি চাইনি তুমি আমার জন্য নিজেকে বিপদে ফেলো। কিন্তু এখন আমার কাছে আর সময় নেই। আমি জানি যদি তুমি জানতে যে আমি তোমার ছেলে, তুমি নিজের জীবন দিয়ে হলেও আমাকে বাঁচাতে চাইতে। আমি তা চাইনি, কিন্তু এখন আমি আর কোনো উপায় দেখছি না। ডাক্তাররা বলেছেন আমার আর মাত্র কয়েক মাস সময় আছে। আমি বুঝতে পারছি এই প্রস্তাব তোমার জন্য কতটা অদ্ভুত ও অস্বাভাবিক, কিন্তু এটাই আমার একমাত্র আশা। যদি তুমি আমাকে তোমার কিডনি দাও এবং আমরা বিবাহিত হই, তাহলে ভবিষ্যতে যদি তুমি না থাকো, আমি তোমার হৃৎপিণ্ড পেতে পারি। এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি জানি এই সত্য জানার পর তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি আর কিছু লুকাতে চাই না। আমি তোমাকে সব সত্য জানাতে চাই। তোমার ছেলে রিফাত, ফাতু। আমি চিঠিটা বারবার পড়লাম। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি বুঝতে পারছিলাম রিফাত কিভাবে গত 2 বছর ধরে আমাকে দেখে আসছে। আমাকে চিনতে পারা সত্ত্বেও আমাকে কিছু বলেনি। আমি কল্পনা করতে পারছিলাম তার ভিতরে কতটা যন্ত্রণা লুকিয়েছিল। আমি আবার পুরনো ছবিগুলো দেখলাম। রিফাত যখন ছোট ছিল সে কত সুন্দর হাসত। তার চোখে কত স্বপ্ন ছিল। আমার ভিতরে মায়ের ভালোবাসা জেগে উঠল। আমি আমার ছেলেকে বাঁচাব, যে কোনো মূল্যে। আমি সিদ্ধান্ত নিলাম আমি রিফাতকে বলবো যে আমি তার মা, এবং আমি তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। আমি তাকে আমার কিডনি দেব। আমি তাকে বিয়েও করব যদি তাকে বাঁচাতে সাহায্য করে। আমি নিচে নেমে এলাম। রিফাত টেবিলে বসে চা খাচ্ছিল। তার মুখে ম্লান হাসি। আমি তার পাশে বসলাম। রিফাত, আমি সব জেনেছি, আমি বললাম। সে আমার দিকে তাকালো। তার চোখে ভয় ও উদ্বেগ। তুমি আমার ছেলে, আমি বললাম। আমি তোমাকে জন্ম দিয়েছি কুল।
সে মাথা নিচু করল। মা, ও শোনো, আমি তার হাত ধরলাম। আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে আমার কিডনি দেব। আমি তোমাকে বিয়েও করব, যদি তা আইনত প্রযোজ্য হয়। আমি তোমার মা রিফাত। আমি তোমার জন্য সব কিছু করব। রিফাত কাঁদতে শুরু করল। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে এতদিন ধরে খুঁজছিলাম। আমি তোমাকে হারাতে চাই না। গিয়ে তুমি আমাকে কখনো হারাবে না। আমি বললাম, আমি তোমার পাশে আছি, সব সময়। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সব সত্য নিয়েই সামনে এগিয়ে যাব। আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। আমি ডাক্তারকে বললাম যে আমি আমার ছেলেকে আমার কিডনি দিতে চাই। ডাক্তার তার প্রথমে অবাক হলেন। তারপর তিনি আমাদের পরিস্থিতি বুঝলেন। তিনি বললেন, আমাদের আসলে বিয়ে করার প্রয়োজন নেই। যেহেতু আমি রিফাতের মা, আমি আইনে তাকে আমার কিডনি দিতে পারি, এবং ভবিষ্যতে যদি আমি স্বাভাবিক মৃত্যুবরণ করি, আমার হৃৎপিণ্ড রিফাতকে দেওয়া যেতে পারে, যেহেতু আমি তার নিকটতম আত্মীয়। এভাবে আমরা আমাদের জীবন নতুন করে শুরু করলাম। আমি আমার ছেলেকে ফিরে পেলাম, আর সে তার মাকে। আমি আমার কিডনি তাকে দিলাম, এবং সে সুস্থ হয়ে উঠল। ডাক্তাররা বললেন, এই নতুন গবেষণা অনুসারে রিফাতের আরও অনেক বছর বাঁচার সম্ভাবনা আছে। আমি এখন আবার আমার ছেলের মা হিসেবে বাস করছি। রিফাত স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। সে ডাক্তার হতে চায়, যাতে সে অন্যদের জীবন বাঁচাতে পারে। আমি আমার জীবনে যে অদ্ভুত মোড় দেখেছি তা আমি কখনো ভুলব না। কিন্তু আমি খুশি যে আমি আবার আমার সত্য পরিচয় ফিরে পেয়েছি। রিফাতের মা হিসেবে আমার জীবনের এই অদ্ভুত কাহিনী আমাকে শিখিয়েছে মাটির ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। একজন মা তার সন্তানকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে, এমনকি অপ্রত্যাশিত ও অস্বাভাবিক পথেও হাঁটতে পারে। আজ যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমি দেখি একজন গর্বিত মা যে তার সন্তানকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছেও। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। স্যার? না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। যেগুলি আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। অনু, সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়।
আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগে কিন্তু যদি কিছু ভুল হয়, ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের এর মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঠেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। অনু কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পারছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা, তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি অনু, কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। অনু। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকার ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসে সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসো, হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজেল, অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো গো, এটাই তো জীবন। মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই।
এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সব কিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা। গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েন। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে কি? কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পথটা স্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চাবি বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখের স্বপ্নের ঝিলিক। ভাইজান, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা খোলারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছেন রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ,
কিন্তু অনেক ফাঁদও আছে কবি। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়াল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো। বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না, পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। থানু ক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে? করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেলে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়। নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় উঠল। রাস্তা। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখায়। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন অ্যাকাউন্ট্যান্ট, 1 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। জাহিদ ভাই একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত, ডাল, তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম গো। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন, আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল। তার মনে হল সে একটা বটকাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়। শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ও জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল।
সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক নলেজ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদা সিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দান কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল, 20 টাকার। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায় এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান, দেখেছি কি? মেয়েটা হাসে। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গে। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গো। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গো। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বট করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব। একদিন দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝি তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চাবি স্কুদ দেওয়ার কাজই করে না। এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাট টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গুলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে কি? যা আছে দে, তাড়াতাড়ি কর। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেটে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিন। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়ায়। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। ঠিক আছে, বাড়ি যেতে পারব। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছান। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর, হাসপাতালে যেতে হবে। কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন।
বলল 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে, মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে, এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই কি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে, সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত, তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন, জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝুক মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। ও সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। ও সপ্তাহ কর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলে, কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। কি? সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন, সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে ওঠে। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন, সোহেল বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল, আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো। জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী, আর সব আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গো। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী, আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব, আমি জানি গো। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল, মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস,
তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারে না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। আসেনি 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিস, কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখে, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে, 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মাগো, নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000 টাকা, বাজার 3,000 টাকা, বিদ্যুৎ গ্যাস 1,000 টাকা, মায়ের জন্য 5,000 টাকা, মিনার কলেজের খরচ 1,000 টাকা। এর মোট প্রায় 14,000 টাকা বাঁচাত, মাত্র 1,000 খানিক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সেই সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন, 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকত না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবেই। আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিন। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। কি? 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সব সময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে, 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল।
মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। কি জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খোঁজে। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2000 টাকা। আর একটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1500 টাকা। মিনাও 3জন নতুন স্টুডেন্ট নীল টিউশন, তার আয় বার 2000 থেকে 3500। কঠিন সময় ছিল সোহেল। সকাল 8টায় অফিসে যেত, সন্ধে 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। গিয়ে সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি। কি না সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু তুমি, আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আগে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো। যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 45,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাই। করিম মামা 20,000 টাকা দিলেন, বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে নিলেন। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের দোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। কি না তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল, দুজনে মিলে খেলল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাজে। সোহেল এই টাকা দিয়ে ঋণ শোধ করতে শুরু করল, পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ পেল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন, সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছে, তুমি পারবে গই। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, মেটেরিয়াল কেনা,
কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল। তার চিকিৎসার খরচ দিন। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল মেটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে, সময়মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লেন শোধ করল, এমজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে 500 টাকা পাঠায়। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করা। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা আর একটাই ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে 2 জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরের পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রচুদ সন্ধ্যায় পরিবার।
এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল মিনা, আরেকটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে। চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায় সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টটি এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব